লাভ ইউ আমায় না বলে আমার ভাসুরকে বলিয়েন। মেঘ লাজুক হেসে বলল, উফ, আমার না ভাবতেই লজ্জা লজ্জা লাগছে। বন্যা হেসে বলল, তুই রেডি হ, আমি শাড়ি কিনে নিয়ে আসি। মেঘের হৃদয়ের অন্তঃস্থল অনবরত কম্পিত হচ্ছে। হৃৎপিণ্ডের দিক বিদিক ছুটাছুটিতে শরীর জুড়ে অস্থিরতা কাজ করছে। চোখের সামনে জলজল করছে আবিরের ফোনের স্ক্রিনে দেখা নাম আর শ্রাবণের বৃষ্টিতে জলশক্তি দুজনার ছবিটা। গত 2 বছরে জমে থাকা প্রেম অনুভূতিগুলো আজ যেন স্বস্তি পেল। মেঘ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আনমনে ভেবে যাচ্ছে। ঠোঁট জুড়ে তার লাজুক হাসি লেগেই আছে। বন্যা মেঘদের বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। অনেক দোকান ঘুরে মেঘের জন্য একটা নীল রঙের শাড়ি নিয়ে আসছে। বন্যা আসতেই মেঘ হুটপুটি করে শাড়ি বের করে দেখতে লাগলো। মূলত সেদিন পার্কে শাড়ি পরা মেয়েটাকে দেখার পর থেকে মেঘের মনে সেটা স্থির হয়ে আছে। মেয়েটা অন্য রঙের শাড়ি পরলেও মেঘ নীল রঙের শাড়ি পরেছে, কারণ সাদা কালো ব্যতীত আবিরের প্রিয় রঙের তালিকায় নীল রঙটাই আসে। তাছাড়া মেঘ আগেও খেয়াল করেছে, সে নীল রঙের জামা পরলে আবিরের অভিপ্রায় সম্পূর্ণ বদলে যায়, অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাই আজ ইচ্ছে করে নীল রঙের শাড়ি পরেছে, যেন আবির ভাই মেঘকে দেখে ফিদা হয়ে যায় আর মেঘ যা বলে সব মেনে নেয়। বন্যা মেঘকে সাজিয়ে দিচ্ছে, বিশেষ করে শাড়িটা বন্যাই পরিয়ে দিচ্ছে। খুব ভালো না পরাতে পারলেও বন্যা টুকটাক শাড়ি পরাতে পারে। মেঘ হঠাৎ প্রশ্ন করলো, ভাইয়া কল দিয়ে তোকে কি বলেছে রে? তোর ভাই তো অনেক কিছুই বলতে চাইছিল, কিন্তু আমি সেসবে পাত্তা দিইনি। কেন? সেদিন আমার কল আবির ভাইয়া রিসিভ করার পরই বুঝেছিলাম আবির ভাইয়া তোর ভাইকে বলবে আর তোর ভাই আমাকে কল দিয়েই দিবে। তাই আমি মনে মনে প্রশ্ন সাজিয়ে রেখেছিলাম। তোর সঙ্গে এত বছর যাবৎ চলেছি আমি, আজ পর্যন্ত তোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত ওনাকে একা নিতে দেখিনি। প্রথম প্রথম ভাবতাম আবির ভাইয়া ওনার বেস্ট ফ্রেন্ডের মতো, বড় ভাইও তাই হয়তো বলেন বা জিজ্ঞাসা করে, কিন্তু ধীরে ধীরে সেটা বাড়লো। আবির ভাইয়ার প্রতি তোর ক্ষোভ ছিল এত বছর, তাই আমি তোকেও এভাবে কিছু বলিনি। তবে ইদানিং ওনার সাথে আমার বেশ কয়েকবার আলাদাভাবে দেখা হয়েছে, বিভিন্ন টপিকে কথা হয়েছে, কিন্তু তোর টপিক আসলে ওনার মুখে আবির ভাইয়ার নাম এমনিতেই চলে আসে। ভাইয়া বলেছে এটা করতে, ভাইয়া ওটা করতে বারণ করেছে। ভাইয়াকে বলে দেখি, হয়তো মুখ ফসকে বলে ফেলেন, পরে বুঝতে পেরে কথা কাটিয়ে বলেন বাসায় কথা বলতে হবে। তুই একদিন আবির ভাইয়ার কলেজ ফ্রেন্ডদের বিষয় বলেছিলি, এইসব বিষয় আমার মাথায় ছিল। সবচেয়ে বড় বিষয়, সেদিন হাসপাতালে তুই যখন অজ্ঞান ছিলি, তখন আবির ভাইয়ার ফোনে ওনাকে যেভাবে ঝাড়ছে, তুই বিশ্বাস করবি কিনা, ওনার চোখ মুখ একদম অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর উনি একটা টু শব্দও করেননি। সেই দিনই শিওর হয়েছিলাম উনি কিছু না কিছু হলেও জানেন। আমি শুধু ওনাকে জিজ্ঞাসা করার সুযোগ খুঁজছিলাম। গতকাল উনি কল দিলেন, আপুও বাসায় নেই। এই সুযোগে রাত 3টার উপরে পর্যন্ত তোর বিষয়ে কথা বলেছি। তোকে কথাগুলো জানানোর জন্য আমার ভেতরটা ছটফট করছিল, কিন্তু ঘুম ঘুম চোখে টানতেছিল। ওনার সাথে কথা বলতে বলতে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে সজাগ হয়েই আগে তোকে কল দিয়েছি। মেঘ উত্তেজিত কণ্ঠে শুধালো, ভাইয়া কি বলেছে? আমি প্রথমে ওনাকে জিজ্ঞাসা করেছি, সেদিন হাসপাতালে কি আবির ভাইয়া কল দিয়েছিলেন? উনি উত্তরে হ্যাঁ বলেছেন। আমি আবারও প্রশ্ন করেছি, আবির ভাইয়া কি মেঘকে পছন্দ করেন? উনি এর উত্তরও হ্যাঁই বলেছেন। তখন আমি সরাসরি জিজ্ঞাসা করি, আবির ভাইয়া কি বাহিরে পড়তে যাওয়ার আগে থেকেই মেঘকে পছন্দ করেন, হ্যাঁ কি না? উনি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন হ্যাঁ। তারপরও আরও কয়েকটা প্রশ্ন করেছি, উনি সবগুলোতেই ঠিকঠাক উত্তর দিয়েছেন। তুই জিজ্ঞেস করিসনি ভাইয়া কবে থেকে জানে? জিজ্ঞাসা করেছি, উনি বলেছেন উনি অনেক আগে থেকেই সব কিছু জানেন। মেঘ চেঁচিয়ে উঠল, হোয়াট? ভাইয়া আমার সাথে এত বড় ধোঁকাবাজিটা করতে পারলো? বন্যা শান্ত স্বরে বলল, গতকাল রাতেই এই কথার শোনা মাত্র আমিও চিৎকার করেছিলাম। রাগে কটমট করে বলেছিলাম, আপনি সব কিছু জানার পরও মেঘকে এত কষ্ট কেন দিচ্ছেন? আপনি জানেন মেঘ আপনাকে পাগলের মতো ভালোবাসে, তারপরও আপনি এটা কিভাবে করতে পারলেন? তখন উনি বলেছেন, উনি আবির ভাইয়ার কথার উপর কিছু বলতে পারতেন না, আর কখনো পারবেনও না। আমার মেজাজ আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম, আবির ভাইয়ের মধ্যে যদি বিন্দুমাত্র মানুষত্ববোধ থাকতো তাহলে মেঘকে এত কষ্ট দিত না। মেঘ শান্ত স্বরে জিজ্ঞাসা করলো, ভাইয়া ধমক দেয়নি তোকে? ধমক দেয়নি, তবে রাগে রাগে বলেছেন তুমি ভাইয়ার সম্পর্কে কতটা জানো যে ভাইয়াকে নিয়ে এসব কথা বলছো? ভাইয়া বনুকে যতটা ভালোবাসে আর বনুর ব্যাপারে যে পরিমাণ পজিটিভ, আমি সারা জীবনেও তার একাংশও হতে পারবো না। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, এই অফুরন্ত ভালোবাসা কোথায় ছিল এতদিন? বন্যা মুচকি হেসে বলল, তার থেকে বড় শকিং নিউজ শুনবি? কি? আবির ভাইয়ার অবর্তমানে 7 বছর তুই যে রিল্যাক্স জীবন কাটিয়েছিস, সেই সবটাই ছিল আবির ভাইয়ার প্ল্যান।
তুই হয়তো প্রকাশ্যে বা স্বইচ্ছায় আবির ভাইয়ার সঙ্গে কোনো দিন কথা বলিসনি, কিন্তু উনি ঠিকই তোর কথা শুনেছে। এমন একটা দিন বাদ যায়নি যে তোর কণ্ঠ না শুনে ভাইয়া ঘুমিয়েছেন। তুই রাগ করলে মাঝরাতে তোর ভাই ঘুম থেকে ডেকে নিজে রান্না করে বা তোর পছন্দের খাবার এনে তোকে সামনে বসিয়ে খাইয়ে তোর রাগ ভাঙানোর চেষ্টা করতো ঠিকই, কিন্তু ফোনের ওপাশে আবির ভাইয়া থাকতেন। তোর ভাইয়া আরো যা যা বলেছেন তা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়েছি। তোর অভিমানের তোপে পড়ে এক প্রকার বাধ্য হয়ে বাড়ি ছেড়েছিলেন উনি, অথচ দূর থেকেও পাগলের মতো ভালোবেসে গেছেন। তুই বোন অনেক লাকি। দোয়া করি যেন সারা জীবন আবির ভাইয়ার স্প্যারো হয়ে থাকতে পারিস। মেঘ মিষ্টি করে হেসে শাড়ির আঁচল ছাড়িয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে বলল, ইনশাআল্লাহ। এখন বল আমায় কেমন লাগছে? ওনাকে পাগল করার জন্য যথেষ্ট না? বন্যা হিজাব ঠিক করে দিতে দিতে বলল, মাশাল্লাহ, তোকে খুব সুন্দর লাগছে। আবির ভাইয়া ছাড়া আর কারো নজর যেন না লাগে। দুপুরের পর থেকে ড্রয়িং রুম ফাঁকাই থাকে, তবুও মেঘ আর বন্যা চুপি চুপি বাসা থেকে বেরিয়েছে। মেঘের আব্বু আজ বাসায় আছেন। মেয়ে এত সেজেগুজে বের হচ্ছে দেখলে নিশ্চিত শখানেক প্রশ্ন করতে শুরু করবেন। মুহূর্তেই তানবীর, আবির সবাইকে জড়ো করে ফেলবেন। এই ভয়ে লুকিয়ে বের হতে হয়েছে। বাসা থেকে বেরিয়ে দুইজন দুই রিক্সা নিয়ে আলাদা আলাদা গন্তব্যে রওনা দিল। বন্যা সরাসরি বাসায় যাচ্ছে আর মেঘ পার্কে যাচ্ছে। যাওয়ার সময় একগুচ্ছ লাল আর হলুদ গোলাপও সঙ্গে নিয়েছে। জ্যাম পার করে পার্ক পর্যন্ত আসতে মেঘের অনেকটাই সময় লেগেছে। আজ অফিস ডে হয়, পার্কে খুব বেশি মানুষের ভিড় নেই, আবার একেবারে ফাঁকাও না। শাড়ি পরে একা একা হাঁটতেও খুব বিরক্ত লাগছে। কিছু দূর গিয়ে গাছের নিচে একটা বেঞ্চে বসলো, ফুলগুলো পাশে রেখে ফোনটা হাতে নিল। আবিরকে ফোন দেওয়ার খুব চেষ্টা করেছে, কিন্তু ভয়ে হাত কাঁপছে। বাসা থেকে খুব সাহস নিয়ে বের হলেও পার্ক পর্যন্ত আসতে আসতে সাহসের ছিটে ফোটাও বেঁচে নেই। হাতের কম্পনের কারণে কাচের চুড়িগুলো একে একে অন্যের সঙ্গে বাড়ি খাচ্ছে। মেঘ সঙ্গে সঙ্গে ফোন পাশে রেখে চুড়ি খুলতে শুরু করলো। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। শরীর ঘামছে, লাল টকটকে রঙের লিপস্টিকে রাঙা ওষ্ঠধয় তিরতির করে কাঁপছে। হঠাৎ বন্যার কল আসছে। কল রিসিভ করতে বন্যা বলল, আবির ভাইয়াকে কল দিয়েছিস? সাহস পাচ্ছি না। আমি জানতাম তুই এমন কাণ্ড করবি। জোরে নিঃশ্বাস নিয়ে কল দে ওনাকে, যা হবার হবে। মেঘ কাঁপা কাঁপা গলায় বলল, ঠিক আছে দেখছি। মেঘ পার্কে এসে প্রায় 20 মিনিট হয়ে গেছে, এখনো আবিরকে কলই দিতে পারছে না। বারবার ফোন হাতে নিচ্ছে, আবার রেখে দিচ্ছে। সূর্য পশ্চিমা আকাশে অনেকটাই হেলে পড়েছে। পল্লবিত আখিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মেঘ আচমকা নড়ে চড়ে বসলো। এর মধ্যে মেঘের থেকে কিছুটা দূরে একটা বাইক এসে থামলো, কিন্তু মেঘের সেদিকে নজর নেই। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফোন হাতে নিয়ে আবিরের নাম্বারে কল দিল। হাঁটুর উপর হাত রেখে ঝুঁকে ফোনের স্ক্রিনে তাকিয়ে মেঘ বারবার ঢোক গিলছে। আবির কল রিসিভ করলে কি বলবে মনে মনে তাই সাজাচ্ছে। হঠাৎ মেঘের ঠিক সামনে কেউ একজন দাঁড়াতেই মেঘ আঁতকে উঠল। নীল রঙের একটা আবছায়া চোখে লাগতেই মেঘ মেরুদণ্ড সোজা করে বসতে বসতে সূক্ষ্ম নেত্রে তাকাতে নিল। ততক্ষণে আবির মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। আবিরকে দেখে চমকে উঠল মেঘ। মেঘের অবিশ্বাস্য চাহনি দেখে আবির মুচকি হাসল। আবিরের পরনে নীল পাঞ্জাবি, সানগ্লাসটা বুকের উপর পাঞ্জাবিতে ঝুলানো। চুল দেখে বোঝা যাচ্ছে বাইক থেকে নেমে হাতেই ঠিক করেছেন। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির এক মুহূর্ত দেরি না করে মেঘের সামনে এক গুচ্ছ সাদা গোলাপ ধরে নেশাক্ত কণ্ঠে বলতে শুরু করলো, তুই আমার মন পিঞ্জরে নিপট অপ্রমাদিতে থাকা এক অন্তশীল ক্ষীণত্ব, অনুভূতির রাজ্যের তৃষ্ণার্থ কাব্য। এলো কেশির এলো চুল, উত্তাল উধুধির তরঙ্গের ন্যায় কুহুকিনীর হাসি, প্রণয়নীর নিখুঁত আত্মতা, মৃগনয়নার মতো বিমুগ্ধ চোখে বারংবার হারিয়ে খুঁজেছি নিজেকে। তুই আমার প্রণয়ের প্রদাহের সেই পূর্ণতা, অপ্রমময় নীলাম্বরের অসীমত্ব ছড়ানো স্নিগ্ধতা। তুই কি আবিরের হৃদয়ের রাজ্ঞী হবি? মেঘ দু হাতে মুখ চেপে ডাগর ডাগর চোখে আবিরের অভিমুখে তাকিয়েছিল। হার্টবিট বেড়েছে কয়েক গুণ, সেদিকে কোনো খেয়াল নেই। আবিরের প্রশ্নে চক্ষুদয় প্রশস্ত করে অবচেতন মনে চেঁচিয়ে উঠল, না, আমি মানি না। মেঘের চোখে মুখে অল্প বিস্তর ক্রোধের আভাস পাওয়া যাচ্ছে। আশেপাশে বসা 2-4 জন মেঘ আবিরের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেমন মেঘ একটা চিৎকার দিলেই ছুটে আসবে। আবির আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝে নিল। মেঘের মায়াবী 2 আঁখি আবিরের চোখে মুখে নিবদ্ধ। সকাল থেকে নেওয়া মানসিক প্রিপারেশন, সাজগোজ সব যেন বৃথা হয়ে গেল। মেঘ মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে বলল, আপনি আমার সব প্ল্যান ধ্বংস করে দিতে পারলেন? আবির তখনও হাঁটু গেড়ে বসে আছে। হাতে থাকা সাদা গোলাপগুলোর দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে আস্তে করে আবারও বলল, আমি রূপকথার রাজকুমার হতে চাই না, শুধু তোর মনে রাজ্যের রাজা হতে চাই। উইল ইউ বি মাই কুইন?
মেঘ কাদো কাদো মুখ করে তাকিয়ে আছে। আবির বিরক্ত হয়ে ঠান্ডা কণ্ঠে হুমকি দিল, নো প্রবলেম, ইফ ইউ ডোন্ট টেক দ্য ফ্লাওয়ার আই উইল গিভ দেম টু এনাদার গার্ল, উইল আই? কথাটা বলতে দেরি হয়েছে, কিন্তু আবিরের হাত থেকে মেঘের ফুল টেনে নিতে দেরি হয়নি। ফুলগুলো আলতোভাবে জড়িয়ে ধরে মেঘ হুঙ্কার দিয়ে উঠল, ফুলও আমার, আর আপনি সহ আপনার রাজ্যও আমার। আপনার মনের রাজ্যে কেউ উকি দিতেও পারবে না, এই আমি বলে রাখলাম। মেঘ রাগে ফুসফুস করছে, মাথা নিচু করে ঘন ঘন শ্বাস ফেলছে। আবির নিঃশব্দে হেসে নিজের দুই হাঁটুতে ভর দিয়ে মেঘের উড়োতে মাথা রেখে মেঘের চোখের দিকে তাকালো। মুহূর্তেই মেঘের রাগ আর অভিমান উধাও হয়ে গেছে। মেঘের হৃৎপিণ্ডের গতি অস্বাভাবিক, জোরালো হৃৎস্পন্দনের শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে। আনমনেই হাতের ফুলগুলো বুকের সঙ্গে চেপে ধরে আবিরের দিকে তাকালো। আবিরের নেশাক্ত হাসিতে মন্ত্রমুগ্ধ মেঘ। আবির অত্যন্ত মায়াবী কণ্ঠে বলল, মনের রাজ্যে উকি দেওয়া তো দূর, আমার দিকে কেউ তাকানোর আগেই বলে দিব, প্লিজ খালা, আমার দিকে তাকাবেন না। আমার ঘরে একটা পরীর মতো বউ আছে, বউটা যেমন কিউট তেমনই হিংসুটে। আবিরের মুখে বউ শব্দটা শুনে মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। অজানা শিহরণের মন উড়ু উড়ু করছে, বারবার কানে পাচ্ছে, আমার ঘরে একটা পরীর মতো বউ আছে। অদ্ভুত অনুভূতি মনকে রাঙিয়ে দিচ্ছে। লজ্জায় আবিরের চোখে থেকে দৃষ্টি সরিয়ে নিয়েছে অনেক আগেই, তবুও বক্ষস্থলে ইতস্ততা কাটাতে পারছে না। আবির মেঘের উড়ু থেকে উঠে মেঘের ডান হাতটা নিজের কাছে টেনে নিল। আবিরের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের হাত সহ সম্পূর্ণ শরীর কম্পিত হচ্ছে। আবির হাতটাকে শক্ত করে ধরে মৃদুভাবে চুমু খেয়ে মোলায়েম কণ্ঠে বলল, আজ থেকে আমি শুধু তোর, আমার উপর তোর অধিকার সবচেয়ে বেশি, তুই যখন যা বলবি তাই হবে, খুশি? আবিরের চুমুতে মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে। সেদিন অর্ধ ঘুমে থাকায় আবিরের কপালে দেওয়া চুমুটা সেভাবে উপলব্ধি করতে পারেনি, তবে আজ মেঘের সম্পূর্ণ সজ্ঞানে আছে। মেঘ নির্বাক হয়ে বসে আছে, বহু চেষ্টা করেও গলা দিয়ে কথা বের করতে পারছে না। যেই আবির ভাইয়াকে প্রণয়ের স্রোতে সর্বক্ষণ ভেসে যেতে চায়, সেই আবিরের প্রেমিক সুলভ আচরণ, আবেগময় কথার কোনো প্রতিউত্তর করতে পারছে না। মেঘ আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। চোখ নামাতেই নিজের কেনা লাল আর হলুদ গোলাপের দিকে নজর পড়ল। সহসা মনে পড়ে গেছে নিজের করা পরিকল্পনার কথা। মেঘ গুরুতর কণ্ঠে বলে উঠল, আপনি এটা কেন করলেন? আমি সকাল থেকে প্ল্যান করে ভাবিকে দিয়ে শাড়ি কিনিয়ে সেজে গুজে এসেছি, আর আপনি আমার সব পরিকল্পনা নষ্ট করে দিয়েছেন। আপনি খুব পচা। আবির মেঘের হাত ছেড়ে বসা থেকে উঠে সরাসরি মেঘের দুপাশের বেঞ্চে হাত রেখে মেঘের দিকে ঝুঁকে দাঁড়ালো। মেঘ ঠোঁট উল্টে মনমরা হয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির প্রশস্ত আঁখিতে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, আমার এত বছরের অনুভূতি, আসক্তি আর সুদূর প্রসারী পরিকল্পনা আপনি কেবল কয়েক ঘন্টায় তছনছ করে দিয়েছেন। তবুও আমি চুপচাপ বসে দেখব? আপনি ভাবলেন কিভাবে? মেঘ নিরেট দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে শুধালো, আমি এখানে আসছি, এটা আপনি কিভাবে জানেন? আবির মুচকি হেসে বলল, সকালে আপনার হাবভাব দেখেই সন্দেহ হয়েছিল। তানবীরকে কলও দিয়েছিলাম, কিন্তু ও ফোন রিসিভ করেনি। 2:37 আপনি শাড়ি পরে বাসা থেকে বের হতেই আমার কানে খবর চলে গিয়েছিল। তানবীরকে কল দিতে দিতে অতঃপর জানতে পারলাম যে আমার সন্দেহ ঠিক ছিল। তানবীর বন্যাকে বলে ফেলেছে, মানে আপনার কানে কথা চলে গেছে। 3:16 ফুলের দোকানে ফুল কিনছিলেন, আর আমি তখন শপিং মলে আপনার শাড়ির সঙ্গে ম্যাচিং পাঞ্জাবি খুঁজতে ব্যস্ত। আপনি এখানে এসে বসেছেন ঠিক 4:22। তখন আমি রেডি হয়ে বেরিয়ে ফুল কিনতে যাচ্ছি। ফুল নিয়ে আসতে আসতে তাই একটু দেরি হয়ে গেছে। আপনি এত কিছু কিভাবে জানেন? ম্যাম, আপনাকে আগেই বলেছিলাম আপনাকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেয়নি। তাছাড়া আপনি যার তার মনের মানুষ না, মনে রাখবেন। আবিরের পৃথিবী আপনি, আর সেই পৃথিবীকে আগলে রাখতে আবির সব কিছু করতে পারে। খানবাড়িতে চারপাশ ঘিরে এমন কিছু ব্যক্তি আছে যারা নিজের কাজের পাশাপাশি সর্বক্ষণ বাসার দিকে নজর রাখে। খানবাড়িতে কখন কে আসছে, কে যাচ্ছে, কেন আসছে, সব আপডেট আমাকে পাঠায়। এমনকি এই যে আপনি এখানে আছি, এখানেও আমার লোক আছে। মেঘ কপাল কুঁচকে বলল, বললেই হলো, মজা করেন আমার সাথে? আবির মেঘের চোখে চোখ রেখে বলল, আমার ডান পাশে কিছুটা দূরে কালো টি-শার্ট পরা ছেলেটাকে দেখ। তার পিছনের দিকে কফি কালারের শার্টের ছেলে, আর ওইদিকে বাইকে বসা ছেলেটাকেও দেখ। মেঘ 3 জনকে এক পলক দেখে ভ্রু কুঁচকে প্রশ্ন করল, তারা আপনার লোক? বিশ্বাস হয় না? না। ওকে, ওয়েট। আবির ফোন বের করে মেসেজ পাঠাতেই ছেলেগুলো যে যার মতো চলে যাচ্ছে। মেঘ অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করল, ওনারা সত্যি আপনার লোক? আপনার কথা সেকেন্ডের মধ্যে চলে গেছে, কিভাবে সম্ভব? আপনার জন্য সব সম্ভব। মেঘ চোখ বড় করে তাকিয়ে জিজ্ঞাসা করল,
তারা এখানে কেন আসছিল? আমার অবর্তমানে কেউ যেন আমার স্প্যারোর দিকে চোখ তুলে তাকাতে না পারে তার জন্য। তাই বলে 3 জন? আর ওনারা আপনার কি হয়? 2 জন ছোট ভাই, 1 জন ফ্রেন্ড, 3 জনের বাসায় কাছাকাছি। তাই বলেছিলাম আমি আসার আগ পর্যন্ত কেউ যেন আশেপাশে থাকে। এসে দেখি 3 জনই উপস্থিত। মেঘ নিজের কেনা ফুলগুলোর দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, ওনাদের জন্য আজ আমার সব শেষ হয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান। আমি জান্নাত রহমান আপনাদেরকে আমি তো ভালোবাসি তোকে গল্পের 194তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটার লেখিকা হচ্ছে সালমা চৌধুরী। আমার কণ্ঠে গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।